হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বে আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। পুরো অনুষ্ঠান জুড়েই তিনি আমাদের সাথে থাকেন, তার জানা অজানা সকল তথ্য আমরা জানি এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও আমরা কিন্তু তার কাছ থেকে শুনি। প্রিয় দর্শক, আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন মাহমুদা লিমা। চলুন দর্শক, আমরা চলে যাই মাহমুদা লিমার কাছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি খুবই ভালো আছি। মাশাআল্লাহ, আপনাকে অনেক প্রিটি লাগছে। থ্যাংক ইউ আপু, আপনাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ আপা। আপনি তো অনেক কাজ করছেন, ব্যস্তময় সময় যাচ্ছে। তো আপনার এই ব্যস্তময় সময় এবং কি কি কাজ করছেন সে বিষয়ে আমাদের দর্শকদের একটু জানান, আপনার উদ্যোগের নামটা জানান। আমার উদ্যোগের নাম হচ্ছে এ লট অফ। তো আমার নাম থেকে বোঝা যাচ্ছে যে আমার আইটেম অনেক, লটস অফ আইটেম। তার মধ্যে ব্যাগ আছে মেয়েদের, ছেলেদের ওয়ালেট আছে, বাচ্চাদের অ্যাক্সেসরিজ আছে, স্টেশনারি আইটেম আছে এবং হোম ডেকোর আইটেম আছে। তো আমার আইটেমগুলো সবই ইম্পোর্টেড, ইম্পোর্ট করে নিয়ে আসা। বাহ, চমৎকার চমৎকার। তো এই শুরুটা কিভাবে হলো? শুরুটা আমার গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন করি আমি ফাইন্যান্সে। তারপর আমার বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পর পুরোপুরি আমি সংসার জীবনে চলে যাই। সংসার জীবন মানে খুব এনজয় করছিলাম, কিন্তু আমার আব্বুর খুব ইচ্ছে ছিল যে আমি কিছু করি। আব্বু সব সময় আমাকে বলতেন যে তুমি পড়াশোনা করেছো, ভালো রেজাল্ট করেছো, তুমি শুধু রান্নাঘরেই তোমার সময় কাটিয়ে দিবে, তুমি কিছু করবে না, তোমার পড়াশোনা কাজে লাগাবে না, তোমার ভিতরে পটেনশিয়ালিটি তুমি একটু কাজে প্রকাশ করো, দেখো। তো আব্বু চাইতেন আমি জব করি। আমার আব্বু সরকারি চাকরি করতেন, উনি চাইতেন যেন আমি চাকরি করি। কিন্তু আমার হাজবেন্ড চাইতেন না যে আমি চাকরি করি। উনি চাইতেন যে তুমি এমন কিছু করো যেন বাসায় থেকে করতে পারো। আর এর মধ্যে বাইরের মধ্যে উনি টিচিং প্রফেশনটাকে মানে সাপোর্ট দিচ্ছিলেন যে তুমি যদি খুব বেশি তোমার করতে ইচ্ছা করে তুমি টিচিং করতে পারো, এছাড়া তুমি বাসায় থেকে দেখো কি করতে পারো। তখন আমি খুঁজতেছিলাম যে কি করা যায়, কি করা যায় বাসায় থেকে। তখন আমার মাথায় বিজনেসের আইডিয়াটা আসে যে আমি বিজনেস যদি করি, এখন তো অনলাইনে অনেক সুযোগ। তো আমি আমার বাসায় বসেই আমার ফ্যামিলি মেনটেন করার পাশাপাশি আমি আমার বিজনেসটাকে চালিয়ে নিতে পারবো। আচ্ছা, তার মানে পারিবারিক সাপোর্ট অনেক ছিল আপনার? জি ছিল, আলহামদুলিল্লাহ। এখনো প্রথম আছে? দিকে খুব ছিল এটা না, কত মানে সালে? আমার বিজনেস প্রায় 2 বছর হবে। আচ্ছা আচ্ছা। তো আপনি তো ইম্পোর্টেড আইটেম নিয়ে ব্যবসা করছেন, ইম্পোর্টেড আইটেম নিয়ে কাজ করার ভাবনাটা আসলে কিভাবে আসলো? জি আপু, চাইলে তো আমরা দেশীয় জিনিস দিয়েও তো করতে পারি বা নিজেও কিছু রেডি করতে পারি, সেক্ষেত্রে আসলে বাইরে থেকে আনাটা ঘরে বসে যখন আমি কিছু করতে চাচ্ছিলাম তখন আমি ইম্পোর্টেড আইটেমটা বেছে নিয়েছি। এটা আমি ঘরে আমি যদি একবার সোর্সিংটা করে নিতে পারি, তখন আমি ঘরে বসেই আমার বিজনেসটাকে আমি চালিয়ে নিতে পারবো। কিন্তু আমি যদি দেশীয় কোনো কাজ করতে যাই বা আমি প্রোডাকশনে যেতে চাই, তখন আমাকে বাইরে অনেকটা সময় দিতে হবে। আর আমি তো একদমই বিজনেসে নতুন, তখন শুরু করব, তখন সেই সাহসটা অ্যাকচুয়ালি হচ্ছিল না। কিন্তু আমার ভবিষ্যৎ ইচ্ছা আছে যেন আমি দেশীয় আইটেম নিই। আচ্ছা, তো কোন কোন দেশ থেকে আপনি পণ্য সোর্স করেন? আমার প্রথম যে বেশিরভাগ পণ্যগুলো আসে চায়না থেকে, আর পাশাপাশি আমার কিছু ব্যাগ আসে দুবাই থেকে, আর কিছু জিনিস আসে হচ্ছে থাইল্যান্ড থেকে। আচ্ছা, তো মান যাচাই ও সিলেকশন কিভাবে করেন? এটা অনেক টাফ হয়ে যায়। যেমন আমাদের দেশে যে ইম্পোর্টেড প্রোডাক্টগুলো আসে তার মধ্যে অনেক রকমের ভেরিয়েশন থাকে, কোয়ালিটির অনেক পার্থক্য থাকে। যে দেখা যায় কি যে অনলাইনে আমরা যে জিনিসটা বেশি ফেস করি, যে অনলাইনে তো ছবি দেখে ক্রেতারা জিনিস কেনে, তখন একই রকমের ছবি বিভিন্ন পেজে বিভিন্ন সবাই একই ছবি দেয়, কিন্তু সেই ক্ষেত্রে কোয়ালিটিটা যখন ওরা সামনাসামনি দেখতে না পায় তখন কিন্তু কোয়ালিটিটা বোঝার কোনো উপায় নেই আপু। হ্যাঁ, তো তখন সেই ক্ষেত্রে আমি যখন প্রোডাক্ট গুলো বাছাই করি বা আমি যে ইম্পোর্ট
ইম্পোর্ট করে আনি, তখন আমি খুব দেখে দেখে মানে প্রোডাক্ট গুলো আনার চেষ্টা করি যেন আমি আমার কাস্টমারদেরকে একদম কোয়ালিটি প্রোডাক্টটা দিতে পারি। তো কাস্টমারের রিভিউ কেমন এই প্রোডাক্ট গুলো পেয়ে? আপু এখন আপনি তো অথেন্টিক সোর্স থেকে আনেন, জি তো সেই বিষয়গুলো নিয়ে তারা কিভাবে জি মানে এটা প্রকাশ করে যে হ্যাঁ আপনার পণ্যটা পেলাম, মানে রিভিউ গুলো কেমন, জি রিয়াকশন গুলো কেমন? আলহামদুলিল্লাহ আপু, আমার রিভিউ এখনো পর্যন্ত অনেক ভালো। যারাই আমার কোনো রিটার্ন এখনো আসেনি। মানে প্রোডাক্ট যেরকম আমি যে ইয়েটা ব্যবহার করি, যে কাস্টমারকে আমি সবসময় আমার প্রোডাক্টের রিয়েল ছবিটা দেখিয়ে দেই যে এইটা আমার রিয়েল ছবি, কারণ রিয়েল ছবি ছাড়া কিন্তু সে বুঝতে পারবে না প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন হবে। তখন যখন সে সেই সেম ছবিটার মতো তার প্রোডাক্টটা সে হাতে পায়, তখন কাস্টমাররা খুব ভালো রিভিউ দেয়। হয়। আচ্ছা, এই ইম্পোর্টেড ব্যবসায় আসলে চ্যালেঞ্জ তো অনেক, তো কি কি চ্যালেঞ্জ আপনাকে ফেস করতে হয়? আপু এই যে আমি একটু আগে বললাম যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে ডুপ্লিকেট প্রোডাক্ট। মানে ছবি একই একই ডিজাইন, কিন্তু অনেক রকমের কোয়ালিটি, অনেক রকমের ভেরিয়েশন আসে। তো এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে যায় আমরা যারা ভালো প্রোডাক্ট দিতে চাই, ভালো প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাই। তখন কাস্টমারদের কাছে আমাদের যে চ্যালেঞ্জটা হয় সেটা হচ্ছে প্রাইসিং। দেখা যাচ্ছে কি একই ডিজাইনের প্রোডাক্ট সে পাচ্ছে, সে তো ছবি দেখে কিনছে অনলাইনে, তখন একই ডিজাইনের সে অন্য জায়গায় দেখছে যে এটা থেকে কম, তখন সে কোশ্চেন করে যে আমি তো অন্য জায়গায় দেখলাম যে এটা কম, এটা আপনার এখানে কেন এটা বেশি। এই চ্যালেঞ্জটা তখন আমাকে ওই যে রিয়েল পিকচার দিয়ে বা ওনাকে বুঝাতে হয় যে আমার তো রিটার্ন পলিসি আছে, আমি ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি, আপনার যদি প্রোডাক্ট পছন্দ না হয় আপনি সেটা রিটার্ন দিতে পারবেন। এভাবে আর কি কাস্টমারদেরকে কনভিন্স করতে হয়। এটা অনেক চ্যালেঞ্জ হয়। চ্যালেঞ্জ, আসলে আরেকটা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ হয় আপু, আমি যখন আমার প্রোডাক্ট বাইরে থেকে আনি, তখন আমি কিছু প্রোডাক্ট প্রি অর্ডার নিই। তো প্রি অর্ডার যখন নেই, তখন যখন আমার আইটেম গুলো বেশি হয়, মানে কাস্টমারদের অ্যামাউন্টটা বেশি হয়, তখন আমি কিছু টাকা অ্যাডভান্স দিই। তো অ্যাডভান্স কিন্তু সব কাস্টমাররা দিতে চায় না প্রথমে, কারণ তারা তো কোনো পণ্য হাতে নিয়ে দেখছে না। হ্যাঁ, তখন মানে এটা তাদেরকে বোঝাতে হয় বিশ্বাস, এবং তখন তারা আমার পেজের রিভিউ গুলো দেখে আমার উপর ট্রাস্ট করতে পারে। আপনার তো অনেক আইটেম, তার মধ্যে সবচেয়ে বেশি মানে অর্ডার আসছে কি ব্যাগের? আপু ব্যাগ আছে, আবার সবচেয়ে বেশি অর্ডার আসে বাচ্চাদের আইটেম। বাচ্চাদের হেয়ার অ্যাক্সেসরিজ আছে অনেক, তো মানে বাচ্চাদের আইটেম গুলা খুব বেশি আমার অর্ডার চলে আসে। তো। হ্যাঁ, এই যে ব্যাগ আপনি আনছেন, তো আসলে বাজারে এই ব্যাগ মার্কেটের ইয়েটা কেমন, মানে প্রতিযোগিতাটা কেমন? এটা আপু অনেক প্রতিযোগিতা আছে, কারণ আমাদের দেশেও ব্যাগ তৈরি হচ্ছে, আরো বিভিন্ন মানুষও কিন্তু বাইরে থেকে আনছে, সেই জায়গায় আপনার ইম্পোর্টেড ব্যাগ এটা আসলে কেমন ডেলিভারি হচ্ছে? যে আপু হচ্ছে আলহামদুলিল্লাহ, এখনো পর্যন্ত আমি ওরকম বড় কোনো চ্যালেঞ্জ ফেস করেননি। জি, আমাদের একটা গ্রুপ আছে খতে খাঁটি, সেই গ্রুপের মাধ্যমে যখন যারা কাস্টমাররা আমার কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়েছে তারা রিভিউ দিয়েছে, এটা আমার অনেক বড় একটা কাজ হয়েছে। না, অবশ্যই অবশ্যই। তো মার্কেটিং এবং কাস্টমারের সম্পর্কটা আপনি কিভাবে দেখেন, যে মার্কেটিংটা কি অনেক জরুরি এবং কাস্টমারের সাথে আসলে ব্যবহারটা আমাদের কেমন রাখা উচিত? জি অবশ্যই আপু, এটা যেহেতু অনলাইন বেসিস, আমাদের কিন্তু আমাদের সব মানে যারা আমরা বিজনেস করি, আমাদের সবারই কিন্তু গুরুত্ব হচ্ছে কাস্টমার, কারণ কাস্টমারকে কিন্তু আমাদেরকে গুরুত্ব দিতে হবে। তো এটা অবশ্যই অনেক জরুরি। আপনার কি অনলাইনে বেশি সেল হচ্ছে না অফলাইনে? না, আমার অনলাইনে বেশি বেশি সেল হচ্ছে। তো অফলাইনে ছিল, মানে অফলাইনের ক্রেতা বলতে কি আমার পরিচিত যারা আমার ফ্রেন্ডরা আছে, রিলেটিভরা আছে, আর অনলাইনেই হচ্ছে আমার বেশি। তো কাস্টমার সার্ভিসে আপনার মূল নীতি কি? আমার কাস্টমার সার্ভিসের মূল নীতি হচ্ছে কাস্টমারকে আমি বেস্ট প্রোডাক্টটা দিব, যতটুকু রিজনেবল প্রাইসে সম্ভব বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা আমি দিব। বাহ, চমৎকার। নেগেটিভ ফিডব্যাক পেলে কিভাবে হ্যান্ডেল করেন? নেগেটিভ ফিডব্যাক এখনো আল্লাহর রহমতে পাইনি।
আচ্ছা, কারণ আমি সবসময় যাক কাস্টমারদের আলহামদুলিল্লাহ। কাস্টমারদের কাছে আমি সবসময় ক্লিয়ার থাকি, আমি সব হুম আগেই বলে নিই হুম যে হুম। আমার প্রোডাক্টটা এরকম হবে এরকম হবে। আম, তো সেজন্য আল্লাহর রহমতে আচ্ছা, তো ব্র্যান্ডিং বা নিজস্ব স্টুডিও বা শোরুম খোলার ইচ্ছে আছে কি? জি আপু, অবশ্যই আছে। আমার হুম এই বিজনেসটাকে আর একটু বড় করারও আমার হুম ইচ্ছা হুম আছে এবং অন্য আইটেমও এটার সাথে যুক্ত করার হুম। ইচ্ছা আছে। তো আমার ইচ্ছা আছে একটা সুপার শপ দেওয়ার, আমার যেহেতু অনেক রকমের হ্যাঁ, আইটেম, সেটাই। একটা সুপার শপ দেওয়ার হুম ইচ্ছা হুম। আছে। কোন সেক্টরটি আপনার সবচেয়ে প্রিয়? আপনি এই যে গহনা, শাড়ি, ব্যাগ এগুলো যে ইম্পোর্টেড করছেন, তো এর মধ্যে কোনটা বেশি প্রিয় আপনার? আমার মানে আমি যদি আমার ব্যক্তিগতভাবে বলি, আমার সবচেয়ে প্রিয় হচ্ছে হুম। বাচ্চাদের আইটেম। কারণ বাচ্চারা যখন আসলে রিভিউ দেয়, এগুলো মানে অনেক কিউট ওরা যে কিউট এত সুইট সুইট রিভিউ না? জি রিভিউ দেয় এবং অনেক আচ্ছা মায়েরা আছে ছবি তুলে আমাকে দেয়, তারপর ভিডিও করে আমাকে আচ্ছা দেয়। আচ্ছা। তো সব জিনিস আমি মানে আমার পেজে দিতে পারি না, কারণ অনেকের ফ্যামিলি হুম রেস্ট্রিকশন থাকে, হুম হুম বাচ্চাদের ছবি বেশি দিতে হুম চায় না, তখন হুম বলে দেয়। কিন্তু আপুরা আমি সবসময় বলি যে আপু, বেবির রিয়েকশনটা কেমন হয়, হুম হুম আমাকে একটু ভিডিও করে দিবেন, হুম আমি হুম দেখবো। হুম আপনি হুম যদি হুম পারমিশন না দেন আমি পেজে দিব না, কিন্তু হুম হুম আমি দেখবো। হুম তো হুম। ওইটা আমার খুব ভালো লাগে। আসলে ওরা অনুপ্রেরণা আরো পান, তাই অনেক না, যে বেড়ে আরো যায়। বেশি জি জি। কাজ করবেন এই বিষয়টা নিয়ে। তো সাফল্য মানে কি আপনার কাছে? সাফল্য মানে আমার কাছে হচ্ছে আহ, হুম, কি বলবো? সাফল্য মানে বলবেন যে হচ্ছে, আচ্ছা এটা স্কিপ করেন। আচ্ছা আচ্ছা, এই যে পারিবারিক সাপোর্ট তো আপনি অনেক পেয়েছেন, কিন্তু যারা পাচ্ছে না তারা আসলে কি করবে? তারা কি হতাশ হয়ে ছেড়ে দিবে, নাকি তারা এটা চ্যালেঞ্জ হিসেবে নেবে? আসলে তাদেরকে একটু আপনি মোটিভেট করেন জি। কিভাবে? আহ, আপু, আমার কথা হচ্ছে প্রথমে পারিবারিক সাপোর্ট, আমরা মেয়ে তো প্রথমে আমাদের পারিবারিক সাপোর্টটা ওরকম ভাবে থাকে না, আমাদেরকে হুম কিন্তু হুম। বেশিরভাগ সময় প্রমাণ করতে হয়, অর্জন করে নিতে অর্জন করে হয়। নিতে হয়। হ্যাঁ, হুম হুম যে আমি যে এটা মানে করতে পারি, আমার হুম যে হুম হুম যোগ্যতা আছে, এটা প্রমাণ করে হুম হুম তখন দেখা যায় যে পারিবারিক সাপোর্টটা আসে। হুম আমি হুম নিজেও কিন্তু ফেস করেছি আপু। হুম হুম প্রথমে হুম কিন্তু আমার পরিবার থেকে বুঝতে পারছিল না যে আমি হুম মানে হুম বিজনেসটা কিভাবে করবো, কারণ হুম হুম যেহেতু হুম আমার ফ্যামিলির সবাই চাকরিজীবী, হুম হুম আমার হাজবেন্ডও চাকরিজীবী। কিন্তু হুম হুম পরবর্তীতে যখন তারা দেখলো যে না, আমি তো ম্যানেজ করতে পারছি, আমি সবকিছুই হুম করতে পারছি, হুম হুম ঘরে বসেই সবকিছু করতে হুম পারছি, হুম হুম তখন কিন্তু সাপোর্টটা এসেছে। সেজন্য আমি হুম বলবো আপুদেরকে যে আপুরা, হুম আপনারা হুম যারা শুরু করতে চান, নিজের একটা হুম হুম পরিচয় তৈরি করতে চান, আহ, মানে ভয় পাওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না, হুম হুম নামতে হবে, শুরু করতে হবে, শুরু করে দেন, হুম আল্লাহ দেখবেন রাস্তা সহজ করে হুম। দিবে। আসলে আমরা যেভাবে চলতে চাই সেভাবেই কিন্তু আমাদের পথটা পথটা ক্লিয়ার হয়। তো আপা, আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। আপনার কেমন লাগলো নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এসে? জি, অনেক ভালো লেগেছে আপু। কালের সমাজকে অনেক ধন্যবাদ। আর আমি আপনাকে অনেক ধন্যবাদ। আমি থ্যাংক যে ইউ। গ্রুপের মাধ্যমে এসেছি, খতে খাঁটি, এই গ্রুপের প্রতি আমি কৃতজ্ঞ। হুম হুম। কারণ এই গ্রুপ, আমার বিজনেসের গ্রোথটাই হয়েছে এই গ্রুপের মাধ্যমে। বাহ, চমৎকার। খতে খাঁটি পরিবার, আপনারা যদি আমাদেরকে দেখে থাকেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা নারী উদ্যোক্তাদের এভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এভাবে আসলে হওয়া উচিত প্রতিটা গ্রুপেই, যারা নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করছেন তাদেরকে বিভিন্নভাবে হেল্প করা উচিত। তো আপা, আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে আমাদের দেখা হবে। ভালো থাকবেন। ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ আপু। থ্যাংক ইউ। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে আসতে পারেন, সেক্ষেত্রে আমাদেরকে ইনবক্স করতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ইমেল করতে পারেন, আমাদের মোবাইল নাম্বারে কল করতে পারেন, অথবা আমাদের এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। প্রতিটা পর্বেই কিন্তু আমাদের প্রত্যাশা থাকে নারীর সফলতা এবং নারীর স্বাবলম্বিতা। সফলতায় নারীর জীবন ভরে উঠুক, এই কামনায় আজকের মতো আমি হাসিনা আনসার নাহার বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।